শুরুতেই রইল আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আজকের বিস্তারিত সংবাদগুলি। পুজোর আগেই মিলবে আয়ুষ্মান কার্ড ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্বাস্থ্য পরিষেবায় বিরাট বড় বিনিয়োগের পথে আদানি গোষ্ঠী, নিউ টাউনে আদানি হেলথ সিটি তৈরির বিরাট বড় উদ্যোগ। জমির খতিয়ান দাগের তথ্য এবার সম্পূর্ণ বিনামূল্যে মিলবে অনলাইনে বাংলার ভূমি পোর্টালে। পুজো পর্যন্ত রাজ্যে উচ্ছেদ বন্ধ রাখবার আশ্বাস মুখ্যমন্ত্রীর, অবশেষে পিছু হটতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী, দাবি হকার সংগঠনগুলির। শক্তি বৃদ্ধি নিম্নচাপের দক্ষিণবঙ্গে আজ থেকে জারি কমলা সতর্কবার্তা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আবহাওয়া রিপোর্ট বিস্তারিত জানাবো। অস্ট্রেলিয়া সফরের আগে নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। 52,000 কোটি টাকার সমরাস্ত্র কিনছে ভারতের 3 বাহিনী, পাকিস্তান চীনকে ঠেকাতে অভিনব উদ্যোগ। 50 বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক, তামিলনাড়ুতে ট্রেনে করে আনা হচ্ছে পশ্চিমবঙ্গে, তারপরে বিএসএফের হাত ধরে পাঠানো হবে বাংলাদেশ। পেনশন প্রাপকদের জন্য সুখবর, ব্যাংকের জট কাটিয়ে মিলতে চলেছে 7 বছরের বকেয়া এরিয়ার, অর্ধেক মিলছে চলতি মাসেই ঘোষণা নতুন রাজ্য সরকারের। যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, নতুন করে শুরু হলো ভেরিফিকেশন, বহু কৃষকের নাম যাবে বাদ, বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। প্রত্যেকটি খবর বিস্তারিত জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ডিজিটাল স্বাক্ষরিত জমির খতিয়ান, জমির দাগের তথ্য একেবারে বিনামূল্যে মিলবে এবার অনলাইনে। জমির খতিয়ানের তথ্য পেতে আর কোনো আবেদন ফি জমা দিতে হবে না রাজ্যবাসীকে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণাটি করেছেন। রাজ্য সরকার জমির রেকর্ড সংক্রান্ত আবেদন ফি, প্রমাণীকরণ ফি সম্পূর্ণ মকুব ঘোষণা করল। ফলে এখন থেকে বাংলার ভূমি পোর্টাল থেকে একেবারে বিনামূল্যে ডিজিটালি স্বাক্ষরিত খতিয়ান, জমির খতিয়ান এবং জমির দাগের তথ্য আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের আমলে জমির খতিয়ান বা দাগের তথ্য জানতে অনলাইনে আবেদন করবার সময় নির্দিষ্ট আবেদন ফি জমা করতে হতো। আবেদন যাচাইয়ের পর ডিজিটালি স্বাক্ষরিত নথি পাওয়া যেত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই আবেদন ফি এবং প্রমাণীকরণ ফি দুটোই মকুব করল শুভেন্দুর রাজ্য সরকার। রাজ্যের অর্থ দপ্তরের সম্মতির পর ইতিমধ্যেই নতুন নিয়ম রাজ্য জুড়ে কার্যকর হয়েছে। রাজ্যের কৃষক ভাইদের জন্য বড় ঘোষণা। রাজ্যের যেই সমস্ত কৃষক ভাইরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদেরকে নতুন করে ভেরিফিকেশন করতে হবে, না করলেই বাদ যাবে নাম। কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তার তথ্য নতুন করে যাচাই শুরু হলো রাজ্যে। উদ্দেশ্য শুধুমাত্র যোগ্য কৃষকরাই যাতে সাহায্য পান। জানা যাচ্ছে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ডেটাবেস মিলিয়ে দেখা হবে। পিএম কিষাণ এ নাম না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদেরকে পিএম কিষাণ প্রকল্পে ট্রান্সফার করা হবে। আধার কার্ড, কৃষকের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ভোটার কার্ড, জমির পর্চা, মোবাইল নম্বর যাচাই করা হবে। সরকারি চাকুরে পেনশনভোগী, ইনকাম ট্যাক্স দেয় এমন কৃষকদের নাম বাদ দেওয়া হবে। এছাড়াও যারা মারা গেছেন, জমি বিক্রি করে ফেলেছেন, তাদের নাম বাদ দেওয়া হবে ভেরিফিকেশনের মধ্য দিয়ে। ব্লক কিংবা পঞ্চায়েত অফিস থেকে ভেরিফিকেশন ফর্ম নিয়ে আপনাকে ফিল আপ করতে হবে, সাথে জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবই, জমির পর্চা, ভোটার কার্ডের জেরক্স। অর্ডারে নোটিশে লেখা রয়েছে 4 সপ্তাহের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। এই আপডেটটি আপনারা বেশি বেশি শেয়ার করে জানিয়ে দেবেন যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন। ভেরিফিকেশন না করলে কিন্তু প্রকল্প থেকে নাম বাদ চলে যাবে। রাজ্যবাসীর জন্য আরও একটি বড় ঘোষণা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর 3রা জুন নবান্নে এসে সাক্ষাৎ করেছিলেন আদানি গোষ্ঠীর এমডি কর্ণ আদানি। তখনই রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে তিনি বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন। আর তারপরে নিউ টাউনে এবার বিশাল এলাকা জুড়ে অত্যাধুনিক আদানি হেলথ সিটি গড়ে তোলার পরিকল্পনা কথা জানালো আদানি গোষ্ঠী। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল। প্রস্তাবিত হেলথ সিটির মূল আকর্ষণ হচ্ছে 1000 শয্যার একটি আধুনিক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানে একদিকে মধ্যবিত্ত মানুষ যেমন পরিষেবা পাবেন, তেমনি বিদেশি রোগীদের জন্যও চিকিৎসা পরিষেবা, অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। সূত্রের খবর, হাসপাতালের 500টি শয্যা মধ্যবিত্ত এবং আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষিত থাকবে, যেখানে তুলনামূলক কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। বাকি 500টি শয্যায় দেশ বিদেশের
রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসার ব্যবস্থা থাকছে। ওই অংশে বাজার দর অনুযায়ী চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। উন্নত প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবার লক্ষ্যেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যে। অবশেষে পিছু হটতে বাধ্য হলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার আশ্বাস মুখ্যমন্ত্রীর, দাবি হকার সংগঠনগুলির। পুজোর মরশুম শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে আর কোনো হকার উচ্ছেদ করবে না নতুন সরকার। হকার সংগঠনের সঙ্গে বৈঠকে এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ওই দাবি করেছেন হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা। তিনি জানিয়েছেন, অক্টোবর মাস অর্থাৎ উৎসবের মরশুম শেষ না হওয়া পর্যন্ত হকার উচ্ছেদ আর করা হবে না বলে মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন আজকে। এর ফলে আপাতত কিছুটা স্বস্তিতে রাজ্যের হাজার হাজার হকার পরিবারগুলি। প্রসঙ্গত কয়েকদিন আগেই কলকাতা পুরসভার তরফে শিয়ালদহ বিদ্যাপতি সেতু, যাদবপুরের সুকান্ত সেতুর নিচে থাকা হকারদের উচ্ছেদ করবার নোটিশ জারি করা হয়েছে। শিয়ালদহ নিয়ে আদালত আপাতত স্থগিতাদেশ জারি করলেও চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন যাদবপুর, সন্তোষপুর হকার্স মার্কেটের দোকানদাররা। তারাও ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন। এই চাপান উত্তরের মধ্যেই হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতির এই দাবি সংশ্লিষ্ট সবাইকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। অপরদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, পুজোর মরশুম পর্যন্ত হকার উচ্ছেদ বন্ধ রাখবার একটা ইঙ্গিত প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে ইতিমধ্যে মিলেছে। বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে। আগামীকাল সোমবার এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের আগেই নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। দিন কয়েক পরেই অস্ট্রেলিয়া সফরে নরেন্দ্র মোদী। তার আগে সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি দেবার অভিযোগ। ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া পুলিশ। দ্য অস্ট্রেলিয়া টুডে নামে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 9 জুলাই মেলবোর্নের মার্বেল স্টেডিয়ামে অনুষ্ঠান হচ্ছে মেলবোর্ন মিটস মোদি। অনুষ্ঠানের প্রচারে একটি ফেসবুক পোস্ট করা হয়েছিল। সেই পোস্টের কমেন্টে নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়া হয়েছে। আবু মুস্তাফা নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, অনুষ্ঠান চলাকালে স্টেডিয়ামের ছাদ যেন বন্ধ থাকে, নইলে অস্ট্রেলিয়ায় তার মৃত্যুর জন্যই আসবেন নরেন্দ্র মোদী। এরপরেই তড়িঘড়ি তদন্তে নামে সেই দেশের অস্ট্রেলিয়ার পুলিশ প্রশাসন। তদন্তকারী আধিকারিকরা ওই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আইপি অ্যাড্রেসটি শনাক্ত করেছেন। তবে এ নিয়ে মুখ খোলেনি অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জানা গিয়েছে, 3 দিনের সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে চীন, অপরদিকে পাকিস্তান, নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ। 3 প্রতিবেশীকে নজরে রেখে এবার ভারতের 3 বাহিনীকে আরও শক্তিশালী মজবুত করতে তৎপর মোদী সরকার। শুক্রবার প্রায় 52,000 কোটি টাকার সমরাস্ত্র, যুদ্ধাস্ত্র কেনবার প্রস্তাবে অনুমোদন দিল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। তালিকায় রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন, অ্যান্টি ড্রোন প্ল্যাটফর্ম সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। অপারেশন সিন্দুরের পর থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণে জোর দিয়েছে ভারত। সেই লক্ষ্যে বিপুল সংখ্যক অস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সকলেরই নজর থাকবে কামিকাজের ড্রোনের দিকে। এই সমরাস্ত্রের সাহায্যে রুশ বাহিনীকে একাধিকবার চিন্তায় ফেলেছে ইউক্রেন। সেনাকে এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন সরঞ্জাম কেনার ছাড়পত্র দিয়েছে ডিএসি। নৌসেনার জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন কেনার পাশাপাশি ল্যান্ড বেসড টেস্টিং ফ্যাসিলিটি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে বায়ুসেনা কৃত্রিম উপগ্রহ সহ বিভিন্ন সামরিক ব্যবস্থা সংগ্রহ করতে পারবে বলে জানা যাচ্ছে। 50 বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক এবার ভারতের তামিলনাড়ু রাজ্যে। তুলে দেওয়া হচ্ছে বিএসএফের হাতে, আনা হচ্ছে পশ্চিমবঙ্গে। তামিলনাড়ু পুলিশ জানাচ্ছে, সালেম জেলা থেকে আটক করা হয়েছে 50 জন বাংলাদেশিকে। ট্রেনে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে তাদেরকে শনিবার। এবার তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, পরবর্তীকালে পুশ ইন করে বাংলাদেশে পাঠানো হবে। তামিলনাড়ুর সালেম জেলা থেকে আটক করা হয়েছে 50 জন বাংলাদেশি নাগরিককে। তার মধ্যে 44 জন পুরুষ, 6 জন মহিলা। তাদের ট্রেনে পুলিশি পহরায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। সরকারি নির্দেশে 3রা জুলাই পুলিশি পাহারায় 3টি ভ্যানে করে তাদেরকে 50 জন বাংলাদেশিকে সড়কপথে তিরুচিরাপল্লিতে নিয়ে যাওয়া হয়। তিরুচিরাপল্লি স্টেশন থেকে পশ্চিমবঙ্গের হাওড়া এক্সপ্রেসের একটি নির্ধারিত কোচে তাদেরকে তোলা হয়েছে। সালেম আর্মড রিজার্ভ পুলিশের ডিএসপি শক্তি ভেলের নেতৃত্বে 40 সদস্যের একটি সশস্ত্র পুলিশের দল আটক বাংলাদেশিদের সঙ্গে ট্রেনে করে পশ্চিমবঙ্গে নিয়ে আসছে বলে জানা যাচ্ছে। এরপরে বিএসএফের হাতে তাদেরকে তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি বাংলাদেশি রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলা হোল্ডিং সেন্টার তৈরি করেছে। সেই হোল্ডিং সেন্টার থেকে পুশব্যাক করে বাংলাদেশিদের
বিএসএফের মারফত বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত তাদেরকে ওই হোল্ডিং সেন্টারে আটক করে রাখা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। রাজ্যের পেনশন প্রাপকদের জন্য সুখবর, ব্যাংকের জট কাটিয়ে মিলতে চলেছে 7 বছরের বকেয়া এরিয়ার। অর্ধেক মিলবে চলতি মাসেই। 2008 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া পেনশনের এরিয়ারের টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক হয়, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 7 বছরের বকেয়া পেনশন মিটিয়ে দেবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 2008 থেকে 15 সাল পর্যন্ত বকেয়া পেনশনের এরিয়ারের টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। চলতি মাসেই মিটিয়ে দেওয়া হবে বকেয়ার 50%। জানা গিয়েছে, রাজ্যের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পুরসভা, পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছিলেন। সরকারের সঙ্গে বৈঠকে এতদিনে সেই জট কাটতে চলে। পুজোর আগেই স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে আয়ুষ্মান প্রকল্পে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষাই টার্গেট রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের। আর তাই ক্ষমতার আশা মাত্র নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করবার সিদ্ধান্ত। কিন্তু সেজন্য পূর্বতন রাজ্য সরকারের স্বাস্থ্যসাথীতে ইতি টানবার প্রয়োজন পড়েছে। জানা যাচ্ছে, স্বাস্থ্যসাথীর উপভোক্তাদের হাতেই পৌঁছে দেওয়া হবে আয়ুষ্মান কার্ড, আর সেটা করা হবে পুজোর আগেই। অর্থাৎ পর্যায়ক্রমে রাজ্যের মানুষ ওই কেন্দ্রীয় চিকিৎসা বিমা প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। বৃহস্পতিবার নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দুর্গাপুজোর আগে সকলের জন্য স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান কার্ডের সুবিধা চালু করবার টার্গেট বেঁধে দিয়েছেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, রাজ্যের প্রায় 7 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে চলেছেন। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের এই ব্যাপারে অগ্রাধিকার দেওয়ার চিন্তাভাবনা রয়েছে রাজ্যের। তবে 42 লক্ষ প্রবীণ নাগরিক প্রকল্পটির সুবিধা পাবেন। সেক্ষেত্রে আর্থিক পরিস্থিতি বাধা হবে না। জনকল্যাণ শিবিরে এই প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। এছাড়াও আশাকর্মীদের হাত ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ এবং যাচাইয়ের কাজ চলছে পুরোদমে। মুখ্যমন্ত্রী পুজো পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও আগস্টের মধ্যে এই কাজ শেষ করবার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত প্রকল্পে ইতিমধ্যে যুক্ত হয়েছে রাজ্যের 1400টি বেসরকারি হাসপাতাল। এবার সরকারি হাসপাতালগুলিকে যুক্ত করবার কাজ শুরু হয়েছে। দেশ জুড়ে 40,000 হাসপাতালে আয়ুষ্মানের পরিষেবা মিলবে। বছরে মিলবে পরিবার পিছু 5 লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসা। সেই সঙ্গে 1400 ধরনের সার্জারির প্যাকেজের সুবিধাও মিলবে বিনামূল্যে। সূত্রের খবর, ভারত সেবাশ্রমের মতো সংস্থার হাসপাতালেও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবার উদ্যোগ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আরও একা হয়ে গেলেন মমতা ব্যানার্জি। এবার হাত ছাড়লেন ঘনিষ্ঠ চন্দ্রিমা ভট্টাচার্য। একে একে ছেড়ে চলে গিয়েছেন ঘনিষ্ঠ মানুষজন। প্রবল এই বিদ্রোহের ঝড়েও যে কজন তার সঙ্গে ছিলেন, এবার তারাও একে একে ছেড়ে যাচ্ছেন মমতা ব্যানার্জিকে। এই তালিকায় নতুন সংযোজন মমতা ব্যানার্জির অত্যন্ত আস্থাভাজন চন্দ্রিমা ভট্টাচার্য। তাৎপর্যপূর্ণভাবে দলীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেবার পর তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্নর মুখে পড়েছিল নাকি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন, তাই তিনি ইস্তফা দিচ্ছেন, তৃণমূল ছাড়ছেন, বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন তিনি জানিয়েছেন, যখন আনুগত্য প্রশ্নের মুখে পড়ে সেখান থেকে আর কাজ করা যায় না। রাজ্য সভাপতির ইস্তফার পরে তৃণমূলের মমতাপন্থী গোষ্ঠী চরম সংকটে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। শনিবার তৃণমূলের মমতা গোষ্ঠী থেকে ইস্তফা দেবার পরে সোজা বিধানসভায় পৌঁছে যান চন্দ্রিমা ভট্টাচার্য। তাকে বিধানসভার গেটে স্বাগত জানান বিদ্রোহী শিবিরে ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় ঋতব্রত গোষ্ঠীর নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এদিন। অর্থাৎ ধরে নেওয়া যায় তিনি তৃণমূলের ঋতব্রত গোষ্ঠীতেই যোগ দিলেন। এর আগেই তার ছেলে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর সৌরভ বসু তৃণমূলের ঋতব্রত শিবিরে যোগ দিয়েছিলেন। এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা দেখে নিচ্ছি। রবিবার আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রপাত সহ ঘন্টায় 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিভিন্ন জেলার বিস্তীর্ণ অংশে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 থেকে 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে মঙ্গলবার থেকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। আপনারা যদি সংবাদ দেখে উপকৃত হয়ে থাকেন, ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে সংবাদগুলো পৌঁছে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ।